আইনে আছে ঘুষ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না। প্র্যাকটিস কি? সম্মানই হয়ে যাবে। স্পিড মানি দিলে ভালো। এই তো ঝামেলা হয়ে গেছে। তাই না? যে আপনি যদি নাও খান তো আপনার বকশিসের নামেও টাকা দেওয়া লাগবে। আছে না? তাহলে ল একরকম, প্র্যাকটিস আর একরকম। এটা আমি না বললেও পারি। তো আমি এখন যে আইন পড়তে যাচ্ছি তার সাথে এটা রিলেটেড, সেই জন্য আমরা বলছি এটা ফারজা। ইংরেজির আর কেউ আছেন ফারজানা ম্যাডাম ছাড়া? Say it is not yet heard, যা বলা হয়েছে তা এখনো শোনা হয়নি। Heard is not yet understood, যা শুনেছি তা বুঝি নাই। Understood is not yet approved, বুঝেছি কিন্তু মানতে পারতেছি না, নাকি? এরপরে approved is not yet applied, যা মাইনিয়ে নিতে বাধ্য হচ্ছি, নাকি? কিন্তু অর্থাৎ একজনের ফাঁসির অর্ডার হয়েছে, জানে যে যে কোনো মুহূর্তে ঝুলাই দিবে, তাহলে ওই অ্যাপ্লাই যেদিন করবে তার আগ পর্যন্ত কি সাথে পাইছি আছে না? তো আমাদেরও কথা এই দুইটা আইনের ক্ষেত্রে এরকম কথা আমরা বলে থাকি, একটা যে কন্ডাক্ট রুল আর একটা হচ্ছে আপিল রুল। যতক্ষণ শেষ জায়গায় না যাব, অর্থাৎ দেখা গেল যে এই কর্তৃপক্ষ আপনাকে শাস্তি দিল, দেওয়ার পরে আপনি করলেন হাইকোর্টে চলে গেলেন, হাইকোর্ট বললো যে না স্থগিত, তাহলে তো আপনি আমার অ্যাজিল চলে গেলেন, তাই না? এইটার সাথে সেই জন্য রিলেটেড। এই শব্দটার মানে কি? হার্স আর পরেরটা পার্থক্য, অর্থ এবং পার্থক্য না, সত্য মিথ্যা না। হার্স মানে প্রহসন আর ফিয়ার্স মানে হচ্ছে ভয়ঙ্কর। এই টাইগার যে ফিয়ার্স অ্যানিমাল, আর বুড়ো শালিকের ঘাড়ে কি ছিল? প্রহসন ছিল না? মাইকেল মধুসূদনের লেখা বুড়ো শালিকের ঘাড়ে রো। কেন রো বলেন তো দেখি? এটা কেন এই খালি পড়েই আসলো প্রহসন? ব্যাপারটা কি? ব্যাপারটা কি? যে ওই বই অনুযায়ী 16 বছরের এক কন্যার বিয়ে হয়েছে 80 বছরের এক বৃদ্ধর সাথে। এখন এই বৃদ্ধ তারে রাখতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না। এখন কি ফাঁসির দড়ির মতো না অবস্থা? সেই জন্য নাম হয়েছে বুড়ো শালিকের আর এরও। তো আমরা এটা বলার মিনিং আছে যে দেখবেন এই যে কথাটা বলতেছি, যার পিছনে শক্তি আছে তার কাছে প্রহসন হয়ে যাবে, আর যার পিছনে শক্তি নেই তার জন্য ফিয়ার্স মানে ভয়ঙ্কর হয়ে যাবে আইন। আচ্ছা এবার বলেন তো কাজীর গরু কোথায় থাকে? হিসাব কিতাবে, গোয়ালে থাকে না। তো আমরা চেষ্টা করব এই কর্তৃপক্ষেরও কিন্তু ইচ্ছা একটা ওরকমই, যেটা শুধু কিতাবেই থাকবে না, গোহালেও যেন থাকে। দেখেন তো এটা হুজুরদের কথা কিনা? আমি যা বলবো আপনারা তাই করবেন, কিন্তু আমি যা করবো আপনারা তা করবেন, এমন যেন না হয়। এই যে বিসি স্যার কিন্তু একেবারে সুন্দরভাবে অ্যাপোলজি করছেন যে আমি ভিসি হিসাবে 10 মিনিট পরে আসছি, এটা আমার অন্যায়, নাকি? স্যারও অ্যাপোলজি করছেন না? তো এটাই হচ্ছে কথা যে হ্যাঁ আমার হতেই পারে। ওই যেটা বললাম যে আপনি 5 মিনিট দেরি হচ্ছে, আপনি আপনার উপরের জনকে একটু জানাই দেন, উনি ফোন ধরতেছেন একটু মেসেজ দিয়ে দেন যে স্যার এই কারণে আমার একটু লেট হচ্ছে, তাহলে সে জানবে যে না আমার এই লোক ঠিক জায়গায় আছে। এখন এই হলো সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979। এখন দেখেন আচ্ছা এইবার দেখেন আপনারা তো অটোনমাস, আপনারা তো সরকারি না, তাহলে বিষয়টা কি? সরকারিটা কিন্তু সবার, আপনারটা তো স্পেশাল আছেই, যদি ওইটার মধ্যে না পাওয়া যায় তাহলে কিন্তু এইটা প্রযোজ্য আপনার উপর। বুঝা গেল? আপনার আইন যদি কভার না করে তাহলে কোথায় কি হবে? এইটা কভার করবে। তো 1979 সালের 18 মে এটা কার্যকর হয়েছে, সংশোধিত হয়েছে দেখেন 2002 সালে, আবার 2011 সালে। আর মোট বিধি আছে 34টা। আচ্ছা বলা হয়ে থাকে 34 বিধি খুব মারাত্মক। কেন বলেন তো? 34 বিধি খুব মারাত্মক কেন? জানি না। 302/34 লেখেন তো একটু খাতায়। 302/34
জামিন হয় নায়িকা হ্যাঁ হ্যাঁ জামিন হয় নায়িকা না জামিন হয় না যারা 302 যাইছে 2 হলো মৃত্যুদণ্ড আর হলো 430 কি মনে হলো তাই তো 2/34 চাকরি বিধিমালার 34 ধারায় বলা আছে আপনি 24 ঘন্টার কর্মচারী। মনে থাকবে কথা, চাকরি বিধিমালার 34 ধারায় বলা আছে আপনি 24 ঘন্টার কর্মচারী। এই প্রতিষ্ঠানের স্বার্থে আপনাকে যখন ডাকবে আপনি আসতে বাধ্য, বলতে পারবেন না যে এটা আমার অফিস আমার না। তাহলে কেন মারাত্মক বোঝা গেল? তাহলে 1 নম্বর মারাত্মক। 2 নম্বর হলো এই আইনেও ধারা আছে 34টা, এই 34টার মধ্যে দেখবেন যে কত কথা বলা আছে যেগুলো আমরা করতে পারবো না, এটাও আমাদের জন্য মারাত্মক। আর সর্বশেষ পেনাল কোডের 34 ধারায় বলা আছে যে যিনি অপরাধ করবেন আর যিনি তার সাথে থাকবেন দুইজন সমান অপরাধী। এই জন্য 34 নম্বর মারাত্মক। এই 302/34 শুধু যদি 302 থাকতো তাহলে বুঝতে হচ্ছে মার্ডার একা একা করছে, আর 34 সনে সাথে ছিল। এই যে কি জানো নায়িকা শিমুর এখন কোন ধারায় করবে? বন্ধু বন্ধুর সাথে করছে না বন্ধু কোনটা করছে? 34 ওই 34 সাথে ছিল। কেন? ধরে নেওয়া হতো একা হলে, একা যদি থাকতো তাহলে এই ঘটনা নাও ঘটাতে হতো, থাকছে বলে ঘটনাটা ঘটে গেছে। সেজন্য 34 মারাত্মক। এই 34 হলো সহযোগীর ধারা। শিরোনাম তো আমরা দেখছি আগে। কোথায় দেখেন, বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে অবস্থানরত সকল বেসামরিক কর্মচারী, করেন কিনা আপনারা? দের ক্ষেত্রে তারা কর্তব্যরত অবস্থায় থাকুনই বা ছুটিতেই থাকুন অথবা অন্য কোনো সরকারি এজেন্সি বা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের প্রেষণে নিয়োজিত থাকুন, এই বিধিমালা প্রযোজ্য হবে। কার কার ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেটাও বলা আছে, কিন্তু ওই কথা কিন্তু ঘুরে ফিরে ওই জায়গায় যাবে। দেখেন, যাদের ক্ষেত্রে রেলওয়ে সংস্থাপন কর প্রযোজ্য, মেট্রোপলিটন পুলিশের অধস্তন কর্মকর্তাবৃন্দ, পুলিশ পরিদর্শক পদবর্তনের নিম্নের পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, বাংলাদেশ রাইফেলস বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের অধস্তন কর্মকর্তা, রাইফেল ও সিগন্যালার, বাংলাদেশ জেলের ডেপুটি জেলার ও সার্জেন্ট ইন্সট্রাক্টর পদবর্তনের নিম্নের অধস্তন কর্মকর্তাবৃন্দ, আর সরকারি গেজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দিষ্টকৃত পদে বা অধিষ্ঠিত কর্মচারীবৃন্দ। কারণ যদি বলে থাকে যে তার ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে, কেমনে প্রমাণ করতে পারবেন? আমি যে সরকারি কর্মচারী, প্রমাণ কি গায়ে লেখা আছে? यस, ভালো বলছেন যে আমি সরকারি কোষাগার থেকে বেতন পাই। আপনি তো পান না। আপনি পান কিভাবে? দেখেন, সরকারি কোষাগারের টাকা আপনাকে থোক বরাদ্দ দিয়ে দেওয়া হয়। বুঝা গেছে যে আপনারে এত টাকা দিয়ে দিলাম, এইটা দিয়ে আপনি কি খাবেন আপনি জানেন। স্যার, আমি যদি বলি যে আমার প্রতিষ্ঠানটা অটোনমাস, বাট আমি ফিনান্সিয়াল, আমি গভর্নমেন্ট, তাহলে কি এটা ভুল হবে? ফিনান্সিয়াল গভর্নমেন্টের রুলস আসছে। তাহলে আমি কি দুই ক্ষেত্রেই অটোনমাস? না। অর্থ এবং ইয়ে, তাহলে তো না, আমি আপনি আসলে অটোনোমাস, Autonomous। কিন্তু অটোনোমাসের ক্ষেত্রে সরকারি সুবিধার থেকে কোনো কোনো ক্ষেত্রে বেশিও পাইতে পারে। যেমন বোর্ড করে কেন, বোর্ড দেখবেন বোর্ড কর্মচারীদের বেতন কোনো কোনো জায়গায় আরো বেশি। এরকম অটোনোমাসের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে নিজস্ব নিয়ম প্রযোজ্য, ফিনান্সিয়াল ফিনান্সিয়াল অ্যাজ ইউজুয়াল থাকে। ওটা কম, যেমন ধরেন আমরা এক বছরে কত টাকার জিনিস কিনতে পারি? নরমালি 400 কোটি টাকা জন্য আপনি এক বছরে কত টাকা জিনিস কিনতে পারেন? এক বছরে তো 25,000 25,000। এই কর্তৃপক্ষ ইচ্ছা করলে এটাকে 15,000 বা 20,000 করতে পারে, কিন্তু কোনোভাবেই 26,000 করতে পারে না। বুঝা গেছে? এইটা হলো এই অটোনোমাসের সুবিধা, যে সরকারি যেটা আছে আপনি এক্সিট করতে পারবেন না, কিন্তু বাকি হ্যাঁ। দেখেন, তাহলে সরকারি কর্মচারী হলেন সরকারের অধীনে চাকরিরত ব্যক্তি বা চাকরি সাময়িক বা স্থানীয় কর্তৃপক্ষ, অন্য কোনো কর্তৃপক্ষ বা সংস্থার অধীনে ন্যস্ত করা হয়েছে। মূল সংজ্ঞাটা এখানে। বাংলাদেশ সংবিধানের 152 অনুচ্ছেদ মোতাবেক প্রজাতন্ত্রের কর্মে বেতনাদি যুক্ত পদে অধিষ্ঠিত বা কর্মরত কোনো ব্যক্তিকে সরকারি কর্মচারী। তাহলে আপনি আসেন না, কারণ আপনি সরকার আইন করে আপনার এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, তাহলে আপনি প্রজাতন্ত্রের মধ্যে পড়েন। আচ্ছা বলেন তো, আমরা কি প্রজাতন্ত্র না গণতন্ত্র? আমরা গণতন্ত্র। তাহলে প্রজাতন্ত্রের কর্মচারী হবে। প্রজাতন্ত্র স্যার। ঝামেলা এখানে একটা আছে, ঝামেলা এখানে একটা আছে আমাদের। এই আমরা আসলে গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক সরকার, কিন্তু ওই যে কর্মচারী তো প্রজাতন্ত্র। না না, প্রজাতন্ত্র থাকলে রাজা থাকতে হবে। ব্রিটিশ ওইটা রয়ে এই তো ঝামেলা তো এখানে রয়ে গেছে, এখনো আমরা ওইখান থেকে মুক্ত হতে পারিনি। তারপরে দেখেন, সরকারি কর্মচারীর পরিবারের সদস্য, এটা কিন্তু সবাই একটু দেখলেন।
পরিবারের সদস্যের কারণে আপনি অপরাধী হতে পারেন। কিরকম? সরকারি কর্মচারীর সাথে বসবাস করুন অথবা না করুন, তার স্ত্রী, সন্তান বা সৎ সন্তানগণ, এবং সরকারি কর্মচারীর সাথে বসবাসরত এবং তার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল তার নিজের অথবা স্ত্রীর অন্যান্য আত্মীয় স্বজন। তারপরে কিন্তু আইনগতভাবে বিচ্ছেদপ্রাপ্ত স্ত্রী অথবা কোনোভাবে সরকারি কর্মচারীর উপর নির্ভরশীল নয় অথবা সরকারি কর্মচারী যাদের হেফাজতের দায়িত্ব আইনের বলে হারিয়েছেন এমন সন্তান অথবা সৎ সন্তান সরকারি কর্মচারীর পরিবারের সদস্যের অন্তর্ভুক্ত হবেন না। এই যে ওই আচরণে দেখেন, এইখানে আবার কি বলছে দেখেন, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1964 আর সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1966 আপনারা রহিতকরণ করা হবে। আগেরটা শেষ। তার মানে এটা রহিতকরণ হয়েছে, আর এটা execution। কোন এটা এক্সিকিউশন হয়েছে। তার মানে এর আগেও ছিল, কিন্তু এর আগে আর আমাদের পাওয়া যাচ্ছে না। এখন রহিত মানে কি? স্থগিত। আর বাতিল? বাতিল তো সম্পূর্ণ বাতিল, স্থগিত পরবর্তীতে আবার চালু হতে পারে। রাইট। অর্থাৎ এটা বিশ্ববিয়া শাকনগরীর মতো যে সময় কোনো সময় জায়গা উঠতে পারে নাকি? রহিতকরণ মানে যে যদি ধরেন এক ওই 79 সালের আইন প্রযোজ্য হওয়ার আগে এই কোন আইনে তারটা শুরু হয়েছে, তাহলে তার বিচার হবে ওই এই আইনে। অথবা পরে ধরা পড়লো যে সে ঘটনা ঘটাইছে 79 সালের আইনের আগে, তাহলে ওই তাহলে এই এই আইনে আইনে দেখা হবে। কাদের মোল্লার ফাঁসি দিতে এত দেরি হলো কেন? এখানেও ঝামেলা রয়ে গেছে যে ওই আইনে সর্বোচ্চ শাস্তি তো মৃত্যুদণ্ড ছিল না। একাত্তর সালে। বোঝা গেছে? যাই হোক, এটা কবে যদি কোনোদিন জাগে তাহলে বুঝবেন আবার কার আবার কবর থেকে টাকা লাগে। উপহার সামগ্রী নিতে পারবো তাহলে? হ্যাঁ নিতে পারবো না, দেখবেন আছে নিতে পারবো, কিন্তু এই স্যার বিদেশে গেল 5,000 টাকার নিচে যদি হয় তাহলে বাড়ি ব্যবহার করতে পারবেন, আর 5,000 টাকার উপরে যদি হয় তাহলে অফিসে ব্যবহার করতে হবে। এরশাদ সাহেবের 6 বছর জেল দেওয়া হয়েছিল এই উপহার সামগ্রী নিয়ে, জানেন? যে উনি যখন প্রেসিডেন্ট হিসেবে ইরাকে গেছেন, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তাকে 2টা রিভলভার দিয়েছে উপহার, উনি এসে এটা লাইসেন্স করে নিজের নামে ব্যবহার করেছেন। রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার কথা ছিল কোষাগারে। তো বলছে কি দেখেন, যে একজন সরকারি কর্মচারী নিজ দপ্তরের সংশ্লিষ্ট হতে নিকট আত্মীয় বা বন্ধুর কাছ থেকে ধর্মীয় বা সামাজিক প্রথার অনুষ্ঠানে 25,000 টাকা মূল্যবান পর্যন্ত উপহার গ্রহণ করতে পারবে। ঠিক আছে? তাহলে যদি 1 লাখ টাকা দিতে চাই কেউ, তাহলে 25 করে ভাগ করে দিতে হবে একবারে। এর লাইনের ফাঁক ফোকর। স্যার একটা মোবাইল দিল, তার দাম 1.5 লাখ টাকা, আমি এটা ভাগ করবো। ব্যাটারি দেবে? এই তো ঝামেলায় পড়ে গেছে। স্যার এটা কি করবো? এটা কথা বলা আছে, ধরা খাইলে জামিন নাই, আর যদি ধরা না খান তাহলে সারা বছরই ফ্রি। মোবাইল দিবে 1 লাখ টাকা বলবে না। বলবে 25,000 ক্লিয়ার হয়েছে? বিল দেবে 25,000। ধরা খাইলে জামিন নাই, না খেলে তো ঝামেলা নাই। এবার কি বলছে দেখেন, সরকারের সচিব, এই যে দেখেন, সরকারের সচিব বা সমমর্যাদা সম্পন্ন কোনো কর্মকর্তা বিদেশি সরকারের 5,000 টাকার উপহার সামগ্রী সরকারি ভবনে ব্যবহারের জন্য গ্রহণ করতে পারে। সচিবের নিচে যারা আছে তারা কি? ওই যে না, এডিশনাল সেক্রেটারি আছে, জয়েন্ট সেক্রেটারি পারবেন না? পারবেন না। না, কোনো টাকাই করবে না। না, ওই যে আপনার ওই গ্রেডে যেতে হবে। সচিব ওই গ্রেডে যেতে হবে। আচ্ছা, অফিস এলাকায় ঘন ঘন অমিতভাবে দাওয়াত পরিহার করবে। আপনার দাওয়াত খাওয়ার সুযোগ আছে, না খাওয়ার সুযোগ আছে। যে আমি এই মাসে তো একটা দাওয়াত খেয়ে আসছি, যেতে পারবো না, কারণ আইনে নিষেধ করছে। দেখেন এ লেখা আছে, এই এ মানে সংশোধনী। যৌতুক দেওয়া নেওয়া যাবে? আমরা এখন চাকরিতে, আপনাদের ইউনিভার্সিটিতে শুরু করছেন কিনা আমি জানি না, চাকরিতে কিন্তু এখন কেউ নতুন যোগদান করলেই লিখে দিতে হবে যে আমি যৌতুক দেব না, নেব না, কাউকে দিতে পরিচিত করব না। এই লিখিত কিন্তু 300 টাকার স্ট্যাম্পে দিতে হবে এবং তার ফাইলে থাকবে। যদি কখনো এই ঘটনা ঘটে, ওইটা হচ্ছে চুক্তিভঙ্গের অপরাধে পড়বে। ক্লিয়ার হয়েছি? অথবা এই নিয়মে অসদস্য করে দেবে। কোন সরকারি কর্মচারী যৌতুক দাবি করতে, যৌতুক দিতে নিতে প্ররোচিত করতে পারবেন না। বিদেশি পুরস্কার গ্রহণ করা যাবে? কি বলছে দেখেন, কোন সরকারি কর্মচারী রাষ্ট্রপতির অনুমোদন ব্যতিরেকে কোন বিদেশি পুরস্কার, পদবি বা উপাধি গ্রহণ করতে পারবেন না। তো রাষ্ট্রপতির পারমিশন কিভাবে নেই আমরা? সংশ্লিষ্ট মিনিস্ট্রির এই তো
অর্থাৎ আপনাকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে মানে রাষ্ট্রপতির অনুমোদন হয়ে গেছে। আমরা এই ধারায় কিন্তু কারে ধরতে চেষ্টা করছিলাম মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের ধরতে চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু তারে ওই পুরস্কার আনতে যাওয়ার অনুমতি দিয়েছে এই জন্য ধরতে পারিনি। ক্লিয়ার হয়েছি? সরকারি কর্মচারীর সম্মানে গণজমায়েত আমরা সবাই একসাথে হতে পারবো, কিন্তু এর মধ্যে যদি পাবলিক কেউ আসে তাহলে এবার ঝামেলা আছে। সেই জন্য বলে দিয়েছে কোনো সরকারি কর্মচারী তার সম্মানে কোনো সভা অথবা কেবল তাকে প্রশংসা করার উদ্দেশ্যে কোনো বক্তৃতা অথবা তার সাথে কোনো আপ্যায়ন অনুষ্ঠান সংগঠনে উৎসাহ প্রদান করতে পারবেন না। কি ক্লিয়ার হচ্ছে? যদি কোথাও প্রশ্ন থেকে বলবেন। সরকারি কর্মচারী কর্তৃক তহবিল সংগ্রহ করা যাবে? প্রথম কথা যাবে না, দ্বিতীয় কথা যাবে। কিভাবে? এবার আসেন। বলছে বিধি নয়তে যা কিছুই বর্ণিত থাকুক না কেন কোনো অনুমোদিত উন্নয়ন প্রকল্পের আংশিক ব্যয় স্থানীয় অনুদানের দ্বারা মিটানোর প্রয়োজন হলে সরকারকে অবহিতকরণ ব্যতীত একজন সরকারি কর্মচারী উক্ত তহবিল সংগ্রহে অংশগ্রহণ করতে পারবেন। এখন প্রশ্ন হলো সরকারকে, একটু লিখবো খাতায়, সরকার আমাকে বলতে হবে সরকার। একটু বলেন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ সরকারি দল, সরকারি দল সরকারকে রাষ্ট্রযন্ত্রই সরকার, রাষ্ট্র পরিচালনা করছে। এই প্রতিষ্ঠানে চাকরি করে আমাকে সরকার শিখতে হবে, তাহলে আমার ভুল থাকবে। আচ্ছা, শেখ হাসিনাকে কি বলা হচ্ছে? সরকার প্রধান। সরকার প্রধান। বহুত সরকার আছে নাকি? কি প্রধান যদি থাকে তাহলে অপ্রধানও কয়েকজন আছে, তাহলে সরকার কি? জনগণ সকল ক্ষমতার উৎস, সংবিধানের স্বাদ। হুম? জনগণের তো সরকার, সেই কথা। না, বলা হচ্ছে আইন অনুযায়ী হচ্ছে যার যার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় হচ্ছে তার সরকার। মনে থাকবে কথা, মনে রাখবেন কথা, যার যার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় হচ্ছে তার সরকার। তাহলে আপনার সরকার কে? শিক্ষা মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, অর্থ মন্ত্রণালয়ের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। ক্লিয়ার হয়েছে? তাহলে আপনার সরকার শিক্ষা মন্ত্রণালয়। মনে থাকবে কথা, যার যার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় হচ্ছে তার সরকার। আচ্ছা, এখন ধরেন আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোক, এখন আছি কোথায়? এই যে আমি সরকারি ভাবে দায়িত্ব পালন করতে এখানে চলে আসছি, তাহলে এই মুহূর্তে আমি কি শিক্ষা মন্ত্রণালয়ের লোক, তাই না? এই যে একটু আগে বাসে করে আসলাম তখন সরকার কোথায় ছিল? সড়ক ও জনপথ। প্লেনে উঠলে বিমান, হ্যাঁ বেসামরিক বিমান, ঠিক আছে, বিমান মন্ত্রণালয়। তাহলে সরকার কিন্তু এরকম জায়গা পেতে সরকার চেঞ্জ হতে থাকে। এখন যেটা বলতেছিলাম দেখেন, যে কোন অনুমোদিত উন্নয়ন প্রকল্পের আংশিক ব্যয় স্থায়ী অনুদানের দ্বারা মিটানোর প্রয়োজন হলে সরকারকে অবহিত ব্যতীত, তারপরে আপনার মন্ত্রণালয় না জানাই আপনি করতে পারবেন, যদি এটার আগে কি দেওয়া থাকে, কি দেওয়া থাকে, প্রকল্প অনুমোদন দেওয়া থাকে। কথার কথা, এই যে বিল্ডিং করতেছে সরকার যে অনুমোদন দিয়েছে, এই টাকায় আপনি শেষ করতে পারলেন, তাহলে কি করতে পারবেন? এই ভিসি মহোদয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আছে না, তাদেরকে ডেকে তাদের কাছ থেকে কিন্তু টাকা নেওয়ার ক্ষমতা ভিসি মহোদয়ের আছে। যে আমার এলাকায় এরকম বঙ্গবন্ধু, সেটা কি এটা সার্কুলার হইতে হবে না? কিচ্ছু লাগবে না, উনি খালি লোক পদ্মা ব্রিজের জন্য টাকা নিছিল জনগণের কাছ থেকে। সেটা তো, ওটা তো সরকারি সরকার, কিন্তু এইখানে এইখানে সরকার কি ভিসি মহোদয়কে দায়িত্ব দিয়েছেন না? তাহলে এখানে কি করবে, যে ভিসি মহোদয় এই এলাকায় গণ্যমান্য ব্যক্তি যারা আছে, যে আমরা তো এইটা শেষ করতে পারতেছি না, আপনারা কে কতটুকু কন্ট্রিবিউট করবেন, খালি একটা রেজুলেশন করতে হবে। এটা শিক্ষা মন্ত্রণালয়ে জানাইতে হবে নাকি? না, ওই যে কারণ আপনার তো অনুমোদন দেওয়া আছে প্রকল্প, কিন্তু টাকায় শর্ট পড়ছে। শর্ট পড়ছে। ঠিক আছে, দিস ইজ দ্য রুল। এবার এদেরকে বলে দিচ্ছে বাবা তোমরা কোনোভাবে নিতে পারবে না। কি বলছে দেখেন, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, আয়কর বিভাগ ও খাদ্য বিভাগের কোনো কর্মচারী কোনো ক্রমে বেশি নিয়ে পার্টিরই মানা করছে। এই তো মানে ওদের যে অভ্যাস খারাপ সেই জন্য ওইটা না, ঠাকুর করে কে রে, আমি কলা খাই না, ওকেই মানা করছে, মানে তোরা বেশি বেশি কর। গ্যাস ঘুরে যদি কম্বল টম্বল দিচ্ছে, নিজেকে টাইট দেখেন, এই যে কম্বল দেয়া কিন্তু পুলিশের কাম না, বাট আপনি করতেছেন। কম্বল দেওয়ার দায়িত্ব কার? ইউনো সাহেবের, জনপ্রতিনিধি। সরকারি পক্ষে দিবি ইউনো সাহেব, আর
বেসরকারি পক্ষে কে দিবে? জনপ্রতিনিধিরা দিবে। কিন্তু পুলিশের তো এটা বিতরণ করা না। কারো কাছে আনছে তাই দিচ্ছে। যাক, বুঝলে তো আর কিছু বলার নেই। চাঁদা, আপনি কিন্তু চাঁদা দিতে পারবেন না, আবার দিতে পারবেন। কিরকম দেখেন কি বলছে, বিধি 8 এর বিধান সাপেক্ষে কোন সরকারি কর্মচারী যে কোনো উদ্দেশ্যেই হোক না কেন সরকারের সুনির্দিষ্ট আদেশ ও নির্দেশ ব্যতিরেকে কোনরূপ তহবিল সংগ্রহের জন্য বলতে বা তহবিল সংগ্রহে অংশগ্রহণ করতে বা তহবিল গ্রহণ করতে পারবেন না। আপনি পিএফ টাকা জমা দেন কেমনি? আমরা সরকারি আছে। এই দেখেন না কি সার্কুলার আছে, সেজন্য দিচ্ছেন। ডিসি অফিসে এলআর ফান্ড নেই, এটা দিলে এই ভেরি গুড। এলআর মানে কি বলতে পারেন? বলছে এলআর মানে কি? এলআর লোকাল রেভিনিউ। এলআর লোকাল রেভিনিউ। তো এইটা আইন করে বলে দিয়েছে দিস ইজ নট অডিটেবল, অডিটও করা যাবে না। এখন ধরেন মাননীয় প্রধানমন্ত্রী আসছেন গোপালগঞ্জে, ঠিক আছে, সার্কিট হাউসে ওনার একার তো খাওয়ানো যাবে না, তাহলে এই টাকা ডিসি সাহেব কই পায়? এলার ফান্ডে। এই এলআর ফান্ড থেকে। সেই জন্য এটা অডিটেবল না, আর কোন সরকার আজকে বলতে এটা বন্ধ করে। ক্লিয়ার হয়েছি? এই খাওয়া দাওয়া সব ওখান থেকে। আবার একজনের বাড়ি ঘুরে গেলে টাকা দেয় কোথা থেকে? ডিসি সাহেব। এখান থেকে। তো শীতবস্ত্র দেয় কোথা থেকে? এই এলাকা। অর্থাৎ আপনাকে যে জাস্টিস অফ পিস বানানো হয়েছে ওই জায়গায়, তাহলে আপনি কি করবেন? ক্লিয়ার হচ্ছে? ওকে। দাঁড় করানো প্রদান করা যাবে? কি বলছে? হ্যাঁ করা যাবে, কিন্তু কিভাবে কোথায় করা যাবে না সেটা বলছে। দেখেন, কোন সরকারি কর্মচারী তার কর্তৃত্বের এখতিয়ারভুক্ত এলাকা বা দাপ্তরিক কাজের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে অর্থ ধার দিতে বা অর্থ ধার করতে বা তার নিকট নিজেকে আর্থিকভাবে দায়বদ্ধ করতে পারবেন না। এখন আপনি কন্ট্রাক্টরের কাছে টাকা দিলেন, ঠিক আছে, কিন্তু ইনি কিনার কাছ থেকে নিতে পারবে না, ইনি কিনার কাছ থেকে নিতে পারবে না। কখন নিতে পারবে না সেটা বাদ দিয়ে দেখবো 19-এ। মূল্যবান স্থাবর অস্থাবর সম্পত্তির ক্রয় বিক্রয় ভালো করে দেখবেন। ধরা খাইলে জামিন নাই, না খাইলে কোনো সমস্যা নেই। এই যেটা কি বলছে দেখেন, কর্মস্থল এলাকায় কত 2.5 লক্ষ টাকার বেশি মূল্যের স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তরের ক্ষেত্রে সরকারের অনুমতি। ওই জন্য তো কিনে দেয় সরকার মানে ডিসি মন্ত্রণালয়। কিন্তু যারা কর্মচারী তাদের কিন্তু আবার ডিসি মহোদয়, কারণ তার নিয়োগকারী কর্তৃপক্ষকে মনে থাকবে কথা। স্যার এটা একটু ডিটেইলস একটু বলেন স্যার একটু। আপনি জমি কিনতে গেলেন, তাহলে কি হবে? যদি জমির মূল্য 2.5 লাখ টাকার বেশি হয় তাহলে আপনাকে পারমিশন দিতে হবে। আমি একটু স্যার মানে উদাহরণ দিয়ে বোঝার জন্য। এবার আপনার বাড়ি গোপালগঞ্জ, ঠিক আছে? কথা কি বলছে? কর্মস্থল এলাকায়, তাহলে আপনার বাড়িও গোপালগঞ্জ, কর্মস্থলও গোপালগঞ্জ, তাহলে আপনি ধরা। আর কি না জানেন আর ওই যে বাগেরহাটকে আমি তো উদাহরণের জন্য বলতেছি, উদাহরণের জন্য বলেন, সেই জন্যই তো কর্তৃপক্ষ ডাকছেই তো ওই জন্য। ইউনিভার্সিটিতে কিছুদিন আগে মানে বছরখানেক হইলে স্যার বিপুল অংশের আমরা লোন পাইছি এবং আমরা নিয়ে আমরা এক নাগাড়ে এলাকার জমির দাম বাড়াই দিছি। মানে 2, 4, 40, 20, 50 লাখ টাকার জায়গা মোটামুটি সবার কিনে আছে, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী। মানে 2.5 লাখ টাকার নিচে নাই। না স্যার, আমি নিজের জন্য তো জিজ্ঞেস করলাম। না ঠিক আছে, কই তাহলে যদি গৃহ নির্মাণ হয় তাহলে তো আপনাকে পারমিশন বলেই বলেই কর্পোরেট ইয়াতে লেখা আছে। কিন্তু আপনি লোক আর একটা বিষয়, আপনি উনি যেমন ওনার বাড়ি গোপালগঞ্জ, কর্মস্থল গোপালগঞ্জ, ওনার পারমিশন লাগবে। বাগেরহাটের ওনার পারমিশন ওনার বাড়ি করলে লাগবে না, এখানে করলে লাগবে। না এদের আলাদা করে ফেলতে হবে। মোটামুটি কর্মস্থলের পাশে হইলেই লাগবে স্যার। এই তো এটা মূল বিষয়টা। কর্মস্থলের এটা পাশে। আইনের পাঠ। আমার ছেলের সারাউন্ডিং এরিয়া কতটুকু? আরে না। তাহলে এই আইনটা আমার করার কর্মস্থলে রাখা। শহর আমার কর্মস্থলে রাখা। এই আইনটা স্যার, এই আইনটা করার উদ্দেশ্যটা কি? যে এইটুকু স্যার, কর্মস্থলে রাখা কতটুকু পর্যন্ত? স্যার, কর্মস্থলে একটা হলো রাখা কতটুকু দুর্নীতি কমানো, পর্যন্ত? তার চাইতে বেশি হলো যে আপনার এই কর্মচারীর কি কি আছে সেটা হিসাবে। কিন্তু এমনি স্যার আছে না আমাদের, না, এটা সব সময় থাকে না। মানে আমাদের ওই যে স্যার, বাংলাদেশের কর্মস্থল এলাকায় তারপরে কতটুকু বেশ জায়গা কিছুদিন আগে নিয়ে? আমাদের ওই যে আমি ওই সম্পত্তির জায়গাটা বিবরণ, ওই জায়গাটা সম্পত্তির বিবরণ এই রিটার্নের বিষয়টা আমি আসতেছি। দেখেন রিটার্নের বিষয়টা আসতেছে। রিটার্নও আছে। তারপর দেখেন এই যে ইমারত নির্মাণ, এবার দেখেন কি বলছে। ইমারত নির্মাণ, তাহলে যেহেতু গৃহ নির্মাণ ঋণ দিয়েছে তাহলে জমির ক্ষেত্রে আপনার সমস্যা হলো না। এবার কি বলছে, ইমারত নির্মাণ, ক্রয়, ভবন, অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কোন সরকারি কর্মচারী নির্মাণ ব্যয়ের প্রয়োজনীয় অর্থের উৎসের উল্লেখপূর্বক আবেদনের মাধ্যমে সরকারের পূর্বানুমোদন গ্রহণ না করে ব্যবসায়িক বা আবাসিক উদ্দেশ্যে কোনো ইমারত নির্মাণ করতে পারবেন না। এই,
এখন দেখেন তাহলে আপনি কত টাকা লোন নিছেন, এর সাথে যদি অন্য কোনো টাকা যোগ করে তাহলে সেটা বলে দিতে হবে যে আমি এই এত টাকা লোন নিছি আর এত টাকা নিয়ে বাড়ি করতেছি। জাস্ট একটা কপি দিয়ে রিসিভ করে আপনার কাছে একটা রেখে দিতে হবে। এরপরে গিফট কর্তৃপক্ষ তো কোনো সমস্যা নেই, হ্যাঁ? গিফট তো কোনো সমস্যা নেই। গিফট স্যার, এই জিনিসটা আমি একটু বলি স্যার। আমি আমার অফিস প্রধানের কাছে এই যে সম্পত্তির ঘোষণা 13 আনলাকি 13 দেখেন কি করে বলছে, প্রত্যেক সরকারি কর্মচারী চাকরিতে প্রবেশ সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের নিকট তার অথবা তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বা দখলে থাকা শেয়ার, সার্টিফিকেট, সিকিউরিটি, বীমা পলিসি এবং মোট 50,000 টাকা বা ততোধিক মূল্যের অলংকারাদি সহ সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি কি করবেন? তাহলে আপনি এই যে দেন না যে আপনার কিসে দেখাই বলছে, তা আপনি যদি কেউ চায় ওইখান দিয়ে দিবেন যে আমি তো সরকারের একটা জায়গা দিছি, তার মানে আপনি দিয়েছেন। এবার যদি এই কর্তৃপক্ষ চায় ওটা ডকুমেন্ট দিবেন, আর এক জায়গা চাইলে আবার ওটা ডকুমেন্ট। আমরা বেঁচে যাই শুধু এখানে, দেখলেন না আমাদের যে এই যে জনপ্রশাসন সচিব কে এম আলী আজম সাহেব হওয়ার পরে কি সবার সম্পত্তি চাইতে চাইলো, সবাই বললো যে আমার তো দেখানোই আছে, তা আপনি আমার চাই কি করবেন, সবাই চাইলে ওটা দিয়ে দিত। আচ্ছা নিয়ম থেমে গেছে। এইবার দেখেন প্রত্যেক সরকারি কর্মচারী দেখেন প্রতি বছর প্রতি 5 বছর অন্তর ডিসেম্বর মাসে প্রযোজ্য ক্ষেত্রে উপবিধি 1 এর অধীনে প্রদত্ত ঘোষণার অথবা বিগত 5 বছরের হিসাব বিবরণীতে প্রদর্শিত সম্পত্তি হ্রাস বা বৃদ্ধির হিসাব বিবরণী যথাযথ কর্তৃপক্ষ সরকারের নিকট দাখিল করুন। আপনি তো প্রতি বছরই দেবেন বলেন, এই জন্য ওই প্রাণী বেঁচে যাচ্ছে। শোনা না, লিকুইড বুঝতে তো হবে, লিকুইড না বুঝতে তো লিকুইডটা কি, পানির মতো তরল, জলবৎ তরল। যত তাড়াতাড়ি টাকার মধ্যে বলা হচ্ছে যে যে জিনিস বাজারে নিয়ে গেলেই টাকা পাওয়া যায় সেটা হচ্ছে মানে একবার চেঞ্জ, কিন্তু জমি বেচতে যান দেখেন কত কিছু লাগে, সেজন্য ওটা লিকুইড না। ঠিক আছে, আপনি চেক আছে ব্যাংকে দিলে টাকা দিয়ে দিচ্ছে, তাই না? সোনার দোকানে দিলেই টাকা দিয়ে দিচ্ছে। এ বলতেছে না যে কার কাছ থেকে কিনছেন রিসিপ্ট দেন, আর জমি বেচতে যান বলবে তাকে দলিল দেন। ঠিক আছে, তাহলে লিকুইড সম্পত্তি বুঝলাম। এবার কি বলতেছে দেখেন, তাহলে এর হিসাব প্রকাশ করতে হবে। আচ্ছা সেটা তো বলেই দিয়েছে, সেটা তো আপনি আপনার ওই হিসাবে তো দেখাচ্ছেন। এবার ফটকাবাজি এবং বিনিয়োগ, ফটকাবাজি কি? শেয়ার মার্কেট, শেয়ার মার্কেট ভালো উদাহরণ, কিন্তু এর নাম ফটকাবাজি কেন? একটু বলেন, ফটকাবাজি নাই।